হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আপনারা দেখছেন ডক্টর অন ইউটিউব। আমি ডক্টর জয়দেব, আমি একজন কনসালটেন্ট প্যাথোলজিস্ট। আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে অতি সহজে এক্সপ্লেন করা। আজকে যে বিষয়ে আমি কথা বলবো সেটি হলো সিকল সেল অ্যানিমিয়া, অর্থাৎ সিকল সেল অ্যানিমিয়া কি, কেন হয়, এর কি কি লক্ষণ আছে, যাদের সিকল সেল অ্যানিমিয়া আছে তাদের কি করা উচিত, এবং সংক্ষেপে এর চিকিৎসার জন্য কি কি অপশনস আছে সেই ব্যাপারে আজকের ব্লগে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি যদি এই বিষয়ে জানতে ইন্টারেস্টেড হন তাহলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমাদের জানতে হবে যে নর্মাল আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকার নর্মাল ফাংশন এবং এর নর্মাল স্ট্রাকচার কি। আরবিসির নর্মাল যে স্ট্রাকচার সেটি হলো একটি বাইকনকেভ ডিস্ক, অর্থাৎ এর দুটো সারফেস ভিতরের দিকে কিছুটা ঢুকে থাকে এবং এটার শেপটা অনেকটা সার্কুলার, যেটাকে বলা হয় সব থেকে ভালো যেভাবে এক্সপ্লেন করা সম্ভব সেটাকে বলা হয় বাইকনকেভ ডিস্ক। এটা হলো নর্মাল একটি আরবিসি বা লোহিত রক্তকণিকার স্ট্রাকচার। তো এইরকম স্ট্রাকচার হওয়ার অ্যাডভান্টেজ কি আছে? এইরকম স্ট্রাকচার হওয়ার অ্যাডভান্টেজ হলো পেরিফেরিতে বলতে অর্থাৎ হাত পায়ের একদম পেরিফেরাল পোর্শনগুলোতে, যেখানে খুব ক্ষুদ্র ক্ষুদ্র ভেসেলস থাকে, ভেনিউলস, আর্টেরিয়লস এবং বিভিন্ন রকম ক্যাপিলারি থাকে যাদের ডায়ামিটার খুব ক্ষুদ্র, তো তার মধ্যে দিয়েও খুব সহজেই এই আরবিসি পাস করতে পারে এবং এই আরবিসির যে মেমব্রেন সেটা অনেকটাই বেশি ফ্লেক্সিবল হয়। তো নর্মাল এই ধরনের স্ট্রাকচার থাকে যাতে আরবিসি বডির একদম পেরিফেরিতে অক্সিজেন সাপ্লাই করতে পারে এবং সেখান থেকে অবশ্যই কার্বন ডাই অক্সাইড কালেক্ট করে সেটা লাঙের মাধ্যমে দেহ থেকে নির্গত করে। এবং এই যে কাজটি করে মেইনলি আরবিসি, তার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে কম্পোনেন্ট আরবিসি সেটি হলো হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন থাকে আরবিসির মধ্যে। নর্মাল যে হিমোগ্লোবিনের স্ট্রাকচার সেটি কিন্তু খুব ভালোভাবেই এই আরবিসির মধ্যে অ্যাকোমোডেট করে যায় এবং এই নর্মাল যে হিমোগ্লোবিন হয় তার কিন্তু দুটো পার্ট আছে। একটা হচ্ছে হিম পোর্শন, যার মধ্যে আয়রন মলিকিউলস থাকে, এবং এর গ্লোবিন চেন, গ্লোবিন বলতে প্রোটিন, এবং এই গ্লোবিনের মধ্যে দু ধরনের গ্লোবিন চেন থাকে, একটি হলো আলফা চেন আর একটি হলো বিটা চেন। নর্মাল স্ট্রাকচার যখন থাকে তখন আরবিসির মধ্যে খুব সহজেই হিমোগ্লোবিন থাকে এবং সেই হিমোগ্লোবিন খুব সহজেই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট করতে হেল্প করে। কিন্তু সিকেল সেল ডিজিজের ক্ষেত্রে একটি বিশেষ মিউটেশন হয়, যার জন্য এই হিমোগ্লোবিনের যে বিটা চেইন থাকে তার 6th পজিশনে গ্লুটামেট চেঞ্জ হয়ে যায় ভ্যালিনে। এই যে ক্ষুদ্র একটি চেঞ্জ হচ্ছে তার ফলে কিন্তু হিমোগ্লোবিনের যে প্রপার্টি সেটা কিন্তু ব্যাপকভাবে সেটা কিন্তু এফেক্টেড হয় এবং তার ফলে যেটা হয় এই হিমোগ্লোবিন সহজেই পলিমারাইজ করে এবং এর সারফেস স্টিকি হয়ে যায়। তার ফলে এই হিমোগ্লোবিনের যে পলিমার ফর্ম করে সেটি কিন্তু আরবিসি কে ডিস্টর্ট করে এবং ডিস্টর্ট করার ফলে কি হয়, আরবিসির যে নর্মাল বাইকনকেভ শেপ সেটি নষ্ট হয়ে যায় এবং তার ফলে আরবিসি শেপ যেটা হয় সেটা কিন্তু অনেকটা সিকেল বা কাস্তের মতো হয়ে যায়। সেই জন্যই এই ডিজিজের নামকরণ করা হয়েছে সিকেল সেল অ্যানিমিয়া। অ্যানিমিয়া কেন হয়? কারণ এই যখন অ্যাবনর্মাল টাইপের আরবিসি তৈরি হয় তখন সেই আরবিসি গুলি কিন্তু খুব সহজেই ভেঙে যায়। এই আরবিসি যখন কোনো ক্ষুদ্র ভেসেলের মধ্যে দিয়ে পাস করতে যায় তখন কিন্তু যেহেতু এর সারফেস রিজিড হয়ে যায় সেটি কিন্তু খুব সহজে তখন পাস করতে পারে না এবং তার ফলে সে সহজেই ভেঙে যায় এবং তার জন্য অ্যানিমিয়া ডেভেলপ করে। তাই একে বলা হয় সিকেল সেল অ্যানিমিয়া। তো এবার আমরা সংক্ষেপে দেখবো যে এই সিকেল সেল অ্যানিমিয়া বা সিকেল সেল ডিজিজ হলে সেক্ষেত্রে কি কি ফিচার্স ডেভেলপ করে। যেহেতু আরবিসির সারফেস রিজিড হয়ে যায়, সুতরাং সে যখন কোনো ক্ষুদ্র ভেসেলের মধ্যে দিয়ে পাস করবে তখন সে ভেঙে যাবে, তার ফলে অ্যানিমিয়া হবে। এটি হলো একটি প্রধান লক্ষণ। সেকেন্ড হচ্ছে এর যে ইম্পর্টেন্ট একটি ফিচার যাকে বলা হয় পেইন ক্রাইসিস বা ভেসো অক্লুসিভ ক্রাইসিস, সেটিও হয় একই কারণে, অর্থাৎ যখন এটি একটি ক্ষুদ্র ভেসেলের মধ্যে দিয়ে পাস করে তখন এ কিন্তু খুব সহজেই সেই ভেসেলকে ব্লক করতে পারে এবং এর সারফেস অনেক বেশি স্টিকি হয়ে যায়। তার ফলে কি হয় যে এই অ্যাবনর্মাল আরবিসি বিভিন্ন ভেসেলকে ব্লক করে এবং যে অর্গানের ভেসেল ব্লকড হয় সেই অর্গানে কিন্তু অক্সিজেন সাপ্লাই কমে আসে। তার ফলে
সেই অর্গানে কিছুটা হলে অক্সিজেনের ঘাটতি হয় এবং সেখানে ড্যামেজ হয়, তার জন্য পেইন হয়, যাকে বলা হয় পেইন ক্রাইসিস। এছাড়া কি হতে পারে, সিকোয়েস্ট্রেশন ক্রাইসিস হতে পারে, যেটি হচ্ছে স্প্লিনের মধ্যে যখন ব্লকেজ হওয়ার জন্য অনেক বেশি পরিমাণে রক্তকণিকা সেখানে গিয়ে জমা হয়, তখন তাকে বলা হয় সিকোয়েস্ট্রেশন ক্রাইসিস, যার জন্য সাময়িকভাবে স্প্লিনের সাইজ বেড়ে যেতে পারে, তার থেকে পেইন হতে পারে। এছাড়া কি হয়, যেহেতু বিভিন্ন অর্গানে প্রপারলি অক্সিজেনের ডেলিভারি হয় না, তার জন্য গ্রোথ রিটার্ডেশন হতে পারে, অর্থাৎ বাচ্চার নর্মাল গ্রোথ কিন্তু অ্যাচিভ নাও করতে পারে। সেকেন্ড হচ্ছে যে এখানে বিভিন্ন রকম ইনফেকশনের চান্স বেড়ে যায়, কারণ দীর্ঘদিন ধরে যেহেতু স্প্লিনের মধ্যে এরকম ছোট ছোট ইনফ্যাক্ট হতে থাকে, একটা সময় স্প্লিনের নর্মাল যে ফাংশন সেটা লস্ট হয়, এবং স্প্লিন যেহেতু দেহের নর্মাল ইমিউনিটির জন্য দায়ী, সুতরাং স্প্লিন যখন থাকে না তখন কিন্তু একজন ব্যক্তি খুব সহজেই বিভিন্ন ইনফেকশনের শিকার হন। তো এরকম বিভিন্ন রকম ফিচার্স থাকে। আর ইনফেকশন হলে সাধারণত কি, সেটা কিভাবে ম্যানিফেস্ট করে, বিভিন্ন রকম ফিভারের মাধ্যমে ম্যানিফেস্ট করতে পারে। তো এরকম বিভিন্ন ম্যানিফেস্টেশন থাকে, তার মধ্যে পেইন ক্রাইসিস হতে পারে, সিকোয়েস্ট্রেশন ক্রাইসিস হতে পারে, হিমোলিসিস হতে পারে, ফিভার আসতে পারে, হ্যাঁ এইরকম, এবং গ্রোথ রিটার্ডেশনের মতো ফিচার্স ডেভেলপ, তো এরকম বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন ডেভেলপ করে। তো এখন সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, যাদের এই সমস্যাটি আছে তাদের কি কি করা উচিত, বিশেষত কি সিমটম অ্যাপিয়ার করলে তাদের ইমিডিয়েট ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। তার মধ্যে একটা হলো ফিভার কোনো রকম অ্যাপিয়ার করলে অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ নেওয়া উচিত, কারণ তাদের ইমিউন সিস্টেম যেহেতু একটু উইক থাকে, যে কোনো রকম ইনফেকশন কিন্তু অনেক বেড়ে যেতে পারে। সেকেন্ড হচ্ছে যে স্ট্রোকের মতো কোনো ফিচার্স, অর্থাৎ হাত পা অবশ হয়ে আসলে, শরীরের কোনো অংশ প্যারালাইজড হয়ে গেলে, কথা বলতে কোনো যদি সমস্যা হয়, বা মুখের একটা পোর্শন বেঁকে যদি যায়, এইরকম যদি কোনো সাইন সিমটম থাকে তখন ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। চেস্ট পেনের মতো কমপ্লিকেশন, অর্থাৎ করোনারি সিন্ড্রোম, যে ক্ষেত্রে বুকে ব্যথা হচ্ছে, এরকম যদি কোনো কমপ্লিকেশন থাকে সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। পেট যদি হঠাৎ করে ফুলে যায়, সিকোয়েস্ট্রেশন ক্রাইসিসের সময় যেহেতু স্প্লিনের সাইজ বেড়ে যায়, সুতরাং পেট ফুলে যেতে পারে, সেরকম হলেও কিন্তু ইমিডিয়েট ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও আরেকটি ফিচার অনেক সময় দেখা যায় যাকে বলা হয় ড্যাকটাইলাইটিস, অর্থাৎ কি হাত পায়ের যে আঙুল সেগুলি কিন্তু ফুলে যেতে পারে। তো সেরকমও যদি কোনো কমপ্লিকেশন থাকে তাহলে ইমিডিয়েট ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। দীর্ঘদিন ধরে হিমোলিসিস হওয়ার ফলে কিন্তু হিমোগ্লোবিন কমে যেতে পারে, এবং সেক্ষেত্রেও ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজন হলে ব্লাড ট্রান্সফিউশন করার প্রয়োজন হতে পারে। তো এই সমস্ত যদি সাইন সিমটম লক্ষণ যদি থাকে তাহলে অবশ্যই নিয়ারেস্ট ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। এর চিকিৎসার মধ্যে বিভিন্ন রকম অপশন আছে। যখন হিমোগ্লোবিন একটা সার্টেন লেভেলের নিচে চলে আসে তখন তাকে ব্লাড ট্রান্সফিউশন, মানে তার শরীরে ব্লাড দেওয়া যেতে পারে। কিছু মেডিসিন এই ডিজিজের ক্ষেত্রে কমনলি ইউজড হয় অনেক ক্ষেত্রেই, তার মধ্যে একটি হলো হাইড্রক্সিউরিয়া। এছাড়া এল গ্লুটামিন পাওয়া যায়, যেটিও কিন্তু এই বিভিন্ন রকম পেইন ক্রাইসিস, সিকোয়েস্ট্রেশন ক্রাইসিস এগুলি কমাতে হেল্প করে। কিছু মনোক্লোনাল অ্যান্টিবডি নতুন সেগুলি ডেভেলপড হচ্ছে, সেগুলি অনেক ক্ষেত্রে ইউজড হচ্ছে। তো এরকম বেশ কিছু চিকিৎসার অপশন আছে। এবং যখন ব্লাডের রিকোয়ারমেন্ট হবে, অর্থাৎ হিমোগ্লোবিন একটা সার্টেন লেভেলের নিচে চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু ব্লাড ট্রান্সফিউশন খুব কার্যকরী হয়। এবং এই সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে ট্রান্সপ্লান্টের কথাও কিন্তু ভাবা হচ্ছে, যদি খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, হয়তো পরবর্তীকালে অ্যাজ এ কিউরেটিভ ট্রিটমেন্ট মডালিটি কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্টও করা যেতে পারে। তো আজকের ব্লগে আমরা সিকেল সেল অ্যানিমিয়ার বিষয়ে জানলাম। সিকেল সেল অ্যানিমিয়া কি, কেন হয়, এর কি কি লক্ষণ আছে, যাদের সিকেল সেল অ্যানিমিয়া আছে তাদের কি কি বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত, এবং এর সংক্ষেপে চিকিৎসার কি কি অপশন আছে সেই বিষয়ে জানলাম। আর একটি বিষয় জানিয়ে রাখি, আমি একটি নতুন ট্রাভেল ব্লগ স্টার্ট করেছি, সেই ব্লগটির লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি ক্লিক করে ভিজিট করতে পারেন, অথবা ইউটিউবে গিয়ে যদি আপনি সার্চ করেন আনলিশড উইংস, আপনি আমার ট্রাভেল ব্লগটি পেয়ে যাবেন। সেখান থেকে ট্রাভেল ব্লগটি ভিজিট করে সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করলে আমি মোটিভেটেড হব, এবং পরবর্তীকালে আমি চেষ্টা করব রেগুলার ট্রাভেল ব্লগেও নতুন ব্লগ আপলোড করার। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি।